This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে পাপ্পু যাদবের বাসভবনে ধুন্ধুমার কাণ্ড। তার কারণ সাংসদ পাপ্পু যাদব তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন সেই সময় কেউ বা কারা তাকে আক্রমণ করে এবং তাকে সেই ব্যক্তিকে আটকাতে যাওয়ার সময় পাপ্পু যাদবের অনুগামী জানতে পারা যাচ্ছে তিনি আহত হয়েছেন। সাংবাদিক বৈঠক করার সময় বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবকে লক্ষ্য করে চটি ছোড়া হয়। সাংসদের অনুগামীরা ওই যুবককে তাড়া করতেই ছুরি দিয়ে হামলা করে ওই যুবক। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছে, তবে তার আগে একবার ছবিটা দেখাই আপনাদের। दिल्ली पुलिस की साजिश थी, दिल्ली सरकार और दिल्ली पुलिस আপনারা দেখালাম সেই ছবি। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত এই খবরের কি কি আপডেট সামনে আসছে? সাংসদের অনুগামী তারা ওই যুবককে, যিনি চটি ছোড়েন, তাকে তাড়া করতেই ছুরি দিয়ে হামলা করে ওই যুবক। যখন পাপ্পু যাদবের এক অনুগামী খবর পেয়ে তিলকমার্গ থানার পুলিশ ছুটে যায়। साथ मौजूद था। मीडिया वालों के बीच में खड़े होकर कुछ लोग क्वेश्चन पूछने लग गए। फिर चप्पल आपके सामने चप्पल उतार के मारने की चाकू थी, अभी दिल्ली पुलिस के हाथ में है चाकू। जब चाकू निकाला मारने के लिए तो हमारे समर्थकों ने, साथियों ने उसको पकड़ने की कोशिश करा। मैं आगे बढ़ा तो लगातार पप्पू यादव के बीच में मैं घुसा तो मुझे बहुत मारा है। दिल्ली पुलिस खड़ी होकर पिटवाने का काम किया है। एक भी दिल्ली पुलिस वाला वीडियो फुटेज नहीं दिखा सकते। पप्पू यादव जी को स्केप करके वहाँ तक ले जाने की कोशिश किया हो। वो गुंडों को स्कोप करने की कोशिश कर रहा था, उनको बचाने की कोशिश कर रहा था। সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। জ্যোতির্ময়, কে এই ব্যক্তি, কি উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছিলেন, কিছু জানা যাচ্ছে? আপনারা টিভি9 বাংলার পর্দায় দেখছেন। দিল্লিতে সাংসদ পাপ্পু যাদবের বাসভবনে ধুন্ধুমার কাণ্ড। সাংবাদিক বৈঠক করার সময় বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদবকে লক্ষ্য করে চটি ছোড়ে সাংসদের অনুগামীরা ওই যুবককে তাড়া করতে ছুরি দিয়ে হামলা করে সেই যুবক। वो शांतिपूर्वक अपनी बाइट दे रहे थे। आप लोग मीडिया वाले उनसे पूछ रहे थे, अचानक से आके उसने अभद्रता इस्तेमाल करी और बोला कि आप उल्टा सीधा कहते हैं, और जूता उठाकर मारने की कोशिश करी। उसके बाद चाकू निकाला, चाकू से काटने की कोशिश करी, लेकिन आम पब्लिक ने, मीडिया वालों ने, इनके शुभचिंतकों ने, हमने सबने इनका बचाव किया। अब आगे का आखिरी कदम क्या होगा? अब अगला कदम हमारा ये होगा कि हम उनके खिलाफ उचित कार्रवाई करेंगे। স্বাস্থ্য সিনেমার মতন তৃণমূল জমানায় সাহিত্য থ্রেড কালচার। এবার টিভি9 বাংলায় বিস্ফোরক জয় গোস্বামী। তার বক্তব্য, সময় এলে সব বোঝা যাবে, জানা যাবে। শুধু স্বাস্থ্য চলচ্চিত্র নয়, সাহিত্যেও চলতো হুমকি প্রথা। প্রতিবাদ করে আমি আমার আয়ুক্ষয় করতে পারবো না, অল্প বয়সীদের বাঁচাতেও পারবো না। ক্ষমতা বদলের পর এবার দাবি মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত জয় গোস্বামীর। 3 বছর আগে আমি সম্পূর্ণ মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। সবাই জানে আমি প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হলো, এটা কেউ কেউ তলিয়ে দেখেছেন? কেন করতে হলো সে তো আমি একদিনে বলবো না। আমার এই যে ঘটনাক্রম যাবে, এগোবে, আর একটু একটু করে বোঝা যাবে যে কেন আমি সরে এসেছিলাম অতদিন আগেই। তার মানে কি কোনো রাজনৈতিক চাপ ছিল এতদিন? চাপ কি চাপ নয় তা নয়, কিন্তু একটা জিনিস আমি এটা স্পষ্ট করে বলতে চাই, সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ক্রিকেট খেলাটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি। ব্যাটার তিনি কি করে বলটা টাইমিং করছেন, কোন বলটা ছেড়ে দিচ্ছেন, কোন বলটা কানেক্ট করছেন, তার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসিক্যাল মিউজিকে যে তাল, রাগের সঙ্গে যে তালের সম্পর্ক, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। সময়টাকে কাটা হচ্ছে নানাভাবে। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন আজ নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি।
আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন কিন্তু খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল। আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। গতকাল জয় গোস্বামীর সঙ্গে যেটা করা হয়েছে ওই অনুষ্ঠানে, সেটা একেবারে সমর্থনযোগ্য নয়, খুবই নিন্দনীয় ঘটনা। কিন্তু একটু বোধহয় আমার মনে হয় যে জয়দার যারা প্রিয় পাঠক, তাদের অভিমানের জায়গাটাকেও বোঝা দরকার। অভিমানের জায়গা থাকে, যেটা উড়িয়ে দেওয়া যায় না। সেটা ভালোবাসা থেকে, সেটা ভক্তি থেকে আসে, বা সেটার প্রকাশ যদি কখনো এই ধরনের বিরূপ প্রকাশ হয়ে গিয়ে থাকে, তাহলে কিছু বলবার নেই, কারণ ওই যে বললাম সেটা ভালোবাসা থেকে আসে। এবং জয়দা তো সেই ভালোবাসা পাবার যোগ্য ব্যক্তি। জয় গোস্বামীকে কালকে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, চোর, চটি চাটা, এইসব বলা হয়েছে শুনলাম, আমি তার তীব্র নিন্দে করছি। কেননা তিনি আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রিত অতিথিকে এটা বলা যায় না। তাসলিমা বলছিলেন বিরুদ্ধ মতকে জায়গা দেওয়ার কথা, তো কোথায় জায়গা দেওয়া হলো? আমি গত 1 বছর আগে ধারাবাহিকভাবে পোস্ট করছিলাম এবং আমরা অনেকজন মিলে তখন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীকে একটা চিঠিও দিয়েছিলাম যে অর্থের বিনিময়ে সুযোগ দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে। তৃণমূলের জমানায় কোথায় থ্রেট কালচার ছিল না? এর আগে পর্যন্ত সাহিত্য সংস্কৃতির জগতে আমরা দীর্ঘদিন ধরে 1990 সাল থেকে আমি লেখালেখির জগতের সঙ্গে যুক্ত আছি, এটা কখনো দেখিনি। একটা মাফিয়া রাজ, একটা গুন্ডা রাজ এবং তাদের প্রতি মুহূর্তে ভয় দেখানো। এই ভয় দেখানোর উপরেই আসলে তৃণমূলের যে সাহিত্য সংস্কৃতি, সেই সাহিত্য সংস্কৃতিটা দাঁড়িয়েছিল। আমাদের স্বাধীনতা আন্দোলনের শিক্ষা যে কথা আমাকে বলতে শিখিয়েছিল, এটা হচ্ছে অন্যায় যেখানে দেখবে তার প্রতিবাদ করা উচিত। আসলে কি কালকে এটা দেখলাম যে ভিন্ন মত, নানান মতের প্রকাশকে আমাদেরকে গ্রহণ করা উচিত। যদি আপনারা দেখেন স্বাধীনতা আন্দোলনে সেখানে গান্ধীজির মত ছিল, নেতাজির বিরোধ ছিল, ঋষি অরবিন্দের বিরোধ ছিল, বাংলার বহু বিপ্লবীদের বিরোধ ছিল স্বাধীনতা আন্দোলনকে ভারতকে গড়ে তোলার ক্ষেত্রে। তাহলে বিরুদ্ধ মতেরও স্থান হওয়া উচিত। বিচার বিশ্লেষণ করাই বাংলার পথের, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। তাহলে এইটাকেও প্যারালালি গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। লেখক মোহিত রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমরা যে কথা আজকে জয় গোস্বামীর মুখে শুনলাম, তিনি বলছেন স্বাস্থ্য সিনেমার মতন তৃণমূল জমানায় সাহিত্য থ্রেড কালচার ছিল, যত দিন যাবে ততই বোঝা যাবে। আমি কি বোঝা যাবে আমি ঠিক বুঝতে পারলাম না, যে সেই থ্রেড কালচার এই সরকারের সঙ্গেও চলবে কিনা সেটা বলতে চাইছেন, না যত দিন যাবে তত এই তথ্য আরো প্রকাশ পাবে? ঠিক, যদি আরো তথ্য প্রকাশ পায় সেটা ভালো। আজকে অনেকেই এই আত্মসমীক্ষা করছেন, এটা স্বাগত। কিন্তু আবার এই আত্মসমীক্ষা করছেন বলেই তাদের সেই সময়ের কৃত অন্যায়গুলো হয়ে যাবে, সাফ হয়ে যাবে, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ তাদের এই কৃত অন্যায়ের জন্য অনেক রকমের ক্ষতিটা তো আর শুধু শারীরিক ক্ষতি বা রাজনৈতিক ক্ষতি নয়। আমরা যখন সাহিত্যের কথা বলছি, সাহিত্যের জগৎ অত্যন্ত ক্ষতি হয়ে গেছে। একটা পশ্চিমবঙ্গে একটা শরীয়ত মান্য সংস্কৃতি শুরু হয়ে গিয়েছিল। সুতরাং আমি তার এই কথাকে যদি বলা হয় যে এই কথাগুলো আরো বেরোবে, সেটা স্বাগত। এবং এটাও ঠিক, তার এদের এই তথ্যগুলো আজকে যারা নতুন ক্ষমতায় এসেছেন তারাও নিশ্চয় সতর্ক হয়ে যাবেন যে যদি তারাও এরকম অন্যায় করেন, তাদের অন্যায়গুলোও কিন্তু একদিন প্রকাশিত হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার জয় গোস্বামীর একটা বক্তব্য শোনাবো, একটু পুরনো। তিনি বলছেন, যতদিন বাঁচবো ততদিন মমতা যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। এসআইআর এর প্রতিবাদে 7ই মার্চ ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে কথা বলেছিলেন কবি জয় গোস্বামী। আমার তো 72 বছর বয়স হয়ে গেল, আর এখন আমার চলশক্তি ইত্যাদি অনেক অসুবিধা হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব
মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। যারা এই ধরনের সাহিত্যিক, কবি, ক্রিয়েটিভ জগৎ থেকে, তাদেরকে আমরা ধরি যে তারা যেটা অন্যায় তার প্রতিবাদ করবেন। কিন্তু আমরা খুব ডিসহার্টেন্ড হয়েছি যে 15 বছর জয় গোস্বামী যেভাবে চুপ করেছিলেন, এত অন্যায় হয়েছে, মহিলা বলুন পুরুষ বলুন, সেখানে জয় গোস্বামী কোনো প্রতিবাদ করেননি। এবং প্রবাবলি সেই জন্যেই গতকাল যখন তসলিমা নাসরিন তাকে মঞ্চে ডেকেছেন, বাংলার মানুষ কিন্তু তার প্রতিবাদ করেছে। আপনারা শুনছিলেন প্রতিক্রিয়া যে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো যতদিন বাঁচবো, এ কথা বলেছিলেন এসআইআরের প্রতিবাদে ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে দাঁড়িয়ে এই মন্তব্য জয় গোস্বামী করেছিলেন। আর তার সঙ্গে সঙ্গে তিনি এখন আমাদের সঙ্গে যখন তার কথা হয়, তিনি বলছেন যে থ্রেড কালচার ছিল বিভিন্ন ক্ষেত্রের মতো সাহিত্য জগতেও সেই থ্রেড কালচার ছিল, এ কথা বলছেন এখন। তাহলে কি সেই থ্রেড কালচারের কথায় ওই পরিবেশের মধ্যেই তিনি এই মন্তব্য করেছিলেন? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠে আসছে। রবীন্দ্র সদনের অনুষ্ঠানে জয় গোস্বামীকে মঞ্চে ডাকায় যে বিশৃঙ্খলা, তা নিয়ে মুখ খুললেন এবার তসলিমা নাসরিন। লেখিকা ডাকলেও দর্শক আসন থেকে তীব্র বিরোধিতার জেরে গতকাল মঞ্চে উঠতে পারেননি কবি। জয় গোস্বামীকে অপমান করা হয়েছে, সবার বাক স্বাধীনতা থাকা দরকার, শুধু জয় গোস্বামী নয় আমাকেও অপমান করা হয়েছে, তসলিমা নাসরিনের এটা বক্তব্য। বাংলা একাডেমির সাংবাদিক বৈঠকে এই মন্তব্য তসলিমার। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আরে আমরা তো জারের শাসনে নেই, এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। দিদি রেখেছেন, আপনারা এইটুকু থেকে এইটুকু সম্মান করুন। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই। আমার লেগেছে কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। তসলিমা কোথাও ডাকলে আমি যাব না, তা হতে পারে না। তখন বললাম আমি সেখানে কী করতে পারি, আমি তো ভাষণ দিতে পারবো না, তবে আমার একটা কবিতা আছে তসলিমাকে নিয়ে লিখেছি, সেটা পড়তে পারি। তসলিমা বলে আতিফ পড়বেন, কবিতাটা পড়বেন। তসলিমা যখন বলতে উঠলেন, তখন বলতে উঠে প্রথমে উনি আমার নাম করে আমাকে আহ্বান করলেন। আমি যখন উঠলাম তখন আমি প্রথমটা বুঝতে পারিনি যে এটা ধিক্কার ধ্বনি। তারপরে যখন বুঝতে পারলাম সেটা তসলিমার মুখটা দেখলাম পাংশু হয়ে গেছে। উনি একজন সেন্সিটিভ লেখক, কবি, ওর এক্সপ্রেশন ওই রকমই হবে। আমি তসলিমাকে আর একেবারে বিব্রত করতে চাইলাম না। এখান থেকে নেমে এসে
আমার একটু নার্ভাস লাগছিল না তা নয়, মানে অতখানি একটা বড় ধরনের অপমান তো, কিন্তু আমি বসে তৎসময় পুরো বক্তব্যটা শুনলাম। তাসলিমা নাসরিনের কিছু বক্তব্য শোনাবো। তিনি বলছেন সব মাদ্রাসা ধর্ম নিরপেক্ষ হওয়া স্কুল হওয়া উচিত, এই মত তার। অনেক সময় দেখা যায় মাদ্রাসাগুলিতে জেহাদি তৈরি হয়েছে, এটা বন্ধ করা দরকার, এই মন্তব্য তাসলিমা। আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, বা মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে, এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায়, হ্যাঁ। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। কেউ যদি টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ দিয়ে বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই। সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক সেটাও তো ঠিক নয়, কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত।